আমি আজকে আবার তোমাদের ক্লাস নিতে এসেছি। আজকে আমরা যে ক্লাস নেব সেটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর বিচিত্র পাঠ। সহজ পাঠ বই আছে, বিচিত্র পাঠ বই আছে, তোমরা ভালোই জানো। আমরা এই বইটা 1-এ পড়েছিলাম, অর্ধেকটা 2-এ পড়বো, মানে দ্বিতীয় শ্রেণীর ক্লাসে পড়ানো হবে। তো আজকে আমাদের বিষয় হয়েছে তপবনের ছবি। এই গল্পটা কে লিখেছে? অবনীন্দ্রনাথ ঠাকুর। উনি লিখেছেন, ঠাকুরবাড়ির ছেলে। তিনি লিখেছেন, অবনীন্দ্রনাথ ঠাকুর এত সুন্দর গল্প লিখেছেন। তিনি অনেক বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর গল্প, কবিতা, ছড়া ইত্যাদি লিখে গেছেন। হ্যাঁ, তার মধ্যে তোমাদের আজকে পাঠ্য বিষয় হয়েছে তপবনের ছবি। তপবন কথাটার অর্থ এখানে দিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে। আমি বলি, হ্যাঁ তোমরা শোনো। শহরে কেবল উঁচু উঁচু বাড়ি আর মাঝে মাঝে 2-1টা গাছ, বনের মাঝে কেবল গাছ আর পাহাড় পর্বত ঝর্ণা, হরিণ ময়ূর, আর আছে পাতা দিয়ে তৈরি কুঁড়ে ঘর। সেখানে থাকেন মুনি ঋষিরা, আর তাদের কাছে যারা বিদ্যা শেখেন সেই ঋষি বালকেরা। এর নাম তপবন। তবে সেই সব অনেক দিন আগেকার কথা। এখন শুধু নামে তপবন রয়ে গেছে। বিহারে গেলে তপবন দেখা যায়, হরিদ্বারে গেলে তপবনে নিয়ে যায়, কিন্তু কি বলতো, এখন নামে তপবন রয়ে গেছে, আছে, কিন্তু এই মুনি ঋষিরা নেই সেখানে। বাচ্চারা শেখে না আর সেই বিদ্যা। কুঁড়ে ঘর নেই, সুন্দর পাখি, সুন্দর পশু পাখি আর নেই, যেন সেই তপবন শুধু নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তাই বলছে এসব অনেক দিন আগেকার কথা। তপবন মানে আমরা বুঝতে পারলাম তো, যে বনের মধ্যে কেবল গাছ আর গাছ থাকবে, সেখানে পাহাড় থাকবে, পাশ দিয়ে নদী বয়ে যাবে, সেখানে ঝর্ণা থাকবে, হাতি, ময়ূর, হরিণ, পাখি, শুধু পাখির কিচিরমিচির শোনা যাবে সকালবেলা। মুনি ঋষিরা হোমযজ্ঞ করবেন, তারা গাছের ফল পেড়ে খাবেন, শিশু বালকেরা ওখানে শিক্ষা গ্রহণ করবে। এটাই তপবনের চিত্র। হ্যাঁ, এমনই এক তপবনের কথা আমাদের এই পাঠ্য বিষয়ে আজকে আমরা পড়ব। এক নিবিড় অরণ্য ছিল, তাতে ছিল বড় বড় বট, সারি সারি তাল, তমাল, পাহাড় পর্বত, আর ছিল ছোট নদী মালিনী। কি ছিল? তাল তমাল গাছ ছিল। তমাল গাছ খুব ঠান্ডা গাছ, যেই গাছের নিচে বসলে প্রাণ জুড়িয়ে যায়। শ্রমিকরা, কৃষকরা কাজ করে যখন ক্লান্ত হয়ে পথিকেরা বাড়ি ফেরেন, তখন মনে হয় কি তমাল তলায় বসে একটু হাওয়া খেয়ে নিই, যদি একটু আরাম লাগে প্রাণটা জুড়িয়ে যাবে। শীতল হাওয়া, বুঝতে পেরেছো? যেমন খুব পিপাসা পেলে 1 গ্লাস জল খেলে আমাদের যে শান্তিটা হয় আত্মার, সেই রকম শান্তি আমরা তমাল তলায় বসলে পাই। তারপর বলি, মালিনীর জল বড় স্থির। সেখানে একটা নদী ছিল, সে নদীটার নাম হয়েছে মালিনী, সে তপবনের মধ্যে। আর কি স্থির কেন? ও চঞ্চল নয়, সে স্থিরভাবে বয়ে চলেছে। আর আয়নার মতো। আয়না কীরকম? নিজের মুখ দেখা যায়। তা যদি নদীতে কেউ গিয়ে দাঁড়াতো, নিজের মুখটা দেখতে পেত, একদম স্বচ্ছ জল। বোঝা গেল? তাতে গাছের ছায়া, নীল আকাশের ছায়া, রঙের মেঘের খেলা, মেঘের ছায়া সকলেই দেখা যেত। আর দেখা যেত গাছের তলায় কতগুলো কুটিরের ছায়া। বলছে কি কি দেখা যেত? তাতে গাছের ছায়া পড়তো ওই মালিনীর জলে, নীল আকাশের ছায়া পড়তো, জলটা নীল হয়ে থাকতো। সমুদ্রে গেলে দেখতে পাবে সমুদ্রের জল নীল। জলের তো কোনো রং হয় না, তাহলে কিসে কেন নীল হয় কেন? কারণ আকাশের রং নীল, তাই সমুদ্রের জলের রংটা নীল দেখায়। সেই রকমই মানে ওই আকাশের ছায়া, রঙের মেঘের ছায়া, যেখানে মেঘ করেছে সেখানে কালো কালো মেঘের ছায়া নদীতে পড়েছে। ও তো আয়নার মতো স্বচ্ছ জল, পরিষ্কার একদম। তোমরা শিলং বেড়াতে গেলে দেখবে একটা নদী আছে, ওই নদীটা হয়েছে আমাদের এই ভারতবর্ষের মধ্যে তথা এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে স্বচ্ছ জলের নদী। যেই জলের নিচে যদি বোটিং করো সব দেখতে পাবে, নুড়ি পাথর মাছ, এত পরিষ্কার, ওটা আয়নার মতো জল। আর দেখা গেছে কতগুলো কুটিরের ছায়া, ওই নদীর ধারে সব কুটির বানিয়েছে। নদীর তীরে যে নিবিড় বন ছিল, তাতে জীবজন্তু ছিল, কত হাঁস কত বক সারাদিন খালের ধারে বিলে জলে ঘুরে বেড়াতো, খাদ্যের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে। হাঁস, বক, চিল, এরা কি করছে? ঘুরে ঘুরে বেড়াচ্ছে, একটু মাছ খাবে তাই নদী থেকে। কত ছোট ছোট পাখি, কত টিয়া পাখির ঝাঁক গাছের ডালে ডালে গান গাইতো, কোটরে কোটরে বাসা বাঁধত।
দলে দলে হরিণ, ছোট ছোট হরিণ শিশু কুশের বনে ধানের খেতে কচি ঘাসের মাঠে খেলা করত, বসন্তে কোকিল গাইতো আর বর্ষায় ময়ূর নাচতো। কত সুন্দর একটা তপবনের চিত্র এখানে তুলে ধরেছেন লেখক। বলছে এখানে হাঁসেরা বকেরা নদীর ধারে মাছ ধরতো, ঘুরে ঘুরে বেড়াতো। আর কি করতো, ছোট ছোট পাখি ছিল, টিয়া পাখি কিচির মিচির করে ডেকেই যাচ্ছে, কথা বলছে। ঝাঁকে ঝাঁকে পাখি গান গাইতে গাইতে চলে যাচ্ছে। আর কি, গাছের কোটরে কোটরে বাসা বাঁধত। কোটর মানে তোমরা তো জানো, গাছের ভেতরের যে গর্ত থাকে তার মধ্যে বাসা বাঁধত, কারণ ডিম পাড়বে, বাচ্চা হবে, পাখি নিজের ঘর বানাবে, তাই না? আর খুব মানে টিয়া পাখি বিশেষ করে গাছের কোঠরে ঘর বাঁধতে খুব ভালোবাসে। হ্যাঁ, তারপরে কি আছে, দলে দলে হরিণ, ছোট 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 হরিণ শিশুরা ওই কুশের বনে ধানের খেতে কচি ঘাসে খেলা করতো, নরম তো। আর হরিণ খুব সবুজ পাগল, যেখানে সবুজ ঘাস দেখবে সেখানে কুটকুট করে ওই ঘাসগুলোকে খাবে আর খেলবে, তিরিং তিরিং করে লাফাবে। বুঝেছো? নন্দনকানন গেলে দেখতে পাবে কেমন লাফায় হরিণের বাচ্চাগুলো। নন্দনকানন চিড়িয়াখানা পুরীতে যে আছে, পুরী যাওয়ার সময় উড়িষ্যাতে, ওখানে গেলে দেখা যায় কত হরিণ, আর ছোটো ছোটো হরিণের বাচ্চাগুলো লাফাচ্ছে তিরিং তিরিং করে সেই সবুজ ঘাসের ওপরে, খুব সুন্দর। আর কি করতো, তপবনে বসন্তকালে কোকিল ডাকতো আর বর্ষায় ময়ূর নাচতো। এই বনে 3000 বছরের একটা প্রকাণ্ড বটগাছের তলায় মহর্ষি কর্ণদেবের আশ্রম ছিল। মহর্ষি কর্ণদেব একজন ছিলেন যিনি একজন মহর্ষি ঋষি। তার আশ্রম ছিল কোথায়? 3000 বছরের পুরনো একটা বট গাছ, বিশাল পুরনো প্রকাণ্ড বট গাছ। হ্যাঁ, সে আশ্রমে জটাধারী তপস্বী কর্ণ বা মা গৌতমী ছিলেন। তাদের পাতার কুটির ছিল, সেখানে মাও থাকতেন, মা গৌতমীও ছিলেন। সেখানে তারা কি করেছিল, পাতা দিয়ে একটা ঘর বানিয়েছিল, ওই ঘরের মধ্যে তারা থাকতেন। আর কি ছিল, তাদের পরনে বাকল ছিল, মানে গাছের ছাল পরতেন। আর ছিল গোয়াল ভরা গাই, চঞ্চল বাছুর, বাকল পরা কতগুলো ঋষিকুমারও ছিল। গাই মানে যে গরু দুধ দেয়, আর তার বাছুর। আর ঋষিকুমার মানে ছোট ছোট ঋষি বালক। হ্যাঁ, তারা কি করতো, ছোট ছোট ওই গাছের ছাল পরে পরে ঘুরতো। তারা কি করতো, কর্ণদেবের কাছে বেদ পড়তো, আমাদের সবচেয়ে পুরনো কি প্রাচীন গ্রন্থ বেদ, সেটা পড়তো, শিখতো। আধ্যাত্মিক চেতনা, ভগবানের মানে সান্নিধ্য লাভের জন্য তারা পড়তো, কি করে জীবনকে আরও সুন্দর করা যায়, জীবনের থেকে দুঃখ কষ্ট কি করে দূর করা যায়। তাই তারা বেদ পাঠ করতো, বেদ শুনতো ওই মহর্ষি কর্ণের কাছে। আর কি করতো, তারা অতিথি সেবার জন্য গাছের ফল কুড়িয়ে আনতো আর ফুল দিত, দেবতার অঞ্জলি দিত। মানে ফুল কুড়িয়ে এনে, জঙ্গলে যে ফুল ফুটতো বনে, সেখান থেকে ফুল কুড়িয়ে আনতো, এনে ভগবানের পায়ে অঞ্জলি দিত, যেটা সরস্বতী পুজোতে আমরা দিই না, বেল পাতা ফুল দূর্বা সব একসাথে নিয়ে মন্ত্রপাঠ করে ঠাকুরের চরণে দিই, যে আমাদের মনের ইচ্ছা পূরণ করার জন্য, সেই রকম তারা করতো। আর কি করতো, তারা অতিথি সেবা, কেউ যদি আসতো আশ্রমে তাকে ফল খেতে দিত, তাই তারা ফলও জোগাড় করত। সবুজ মাঠে গাই চড়াতে যেত বাছুর নিয়ে। আর তাদের ঘর গড়ার বালি ছিল, ময়ূর গড়বার মাটি ছিল, বেনুবাসের বাঁশি ছিল, বট পাতার ভেলা ছিল। আর ছিল মা গৌতমীর মুখে দেবদানবের যুদ্ধের কথা, তাতেও কর্ণের মুখে সামবেদের কথা। কত কিছু ছিল। তারা মাটি দিয়ে ময়ূর বানাতো, বেনুবাস মানে যে বাঁশ দিয়ে বাঁশি বানানো হয় তাকে বেনুবাস বলে, সেই বাঁশি বানাতো। ঋষি বালকরা যখন গরু বাছর নিয়ে মাঠে চড়াতে যেত না, তখন তারা মাঠে বসে বসে এক মনে বাঁশি বাজিয়ে যেত, রাখালের মতো গান করতো আকাশের দিকে তাকিয়ে, তাই তারা বাঁশি বানাতো। আর কি করতো, মা গৌতমীর মুখে দেবদানবের যুদ্ধের কথা শুনতো, অসুর আর দেবতাদের। আর বাবা গৌতমী মানে তাতো গৌতমী, যে বাবার মতো তাকে তাতো বলা হয়, সেই গৌতমী সেই কর্ণ, তাতো কর্ণ, মা গৌতমী তার কাছে শুনতেন দেবদানবের যুদ্ধের কথা। আর সামবেদের গান শুনতেন তাতো কর্ণের কাছে, গানের মাধ্যমে ওই সামবেদ পাঠ করে শোনাতো একটা গানের সুরে। সেখান থেকে তারা ভগবানের সান্নিধ্য লাভ করতো, আধ্যাত্মিক চেতনা বাড়ত। হ্যাঁ, জীবনে দুঃখ কষ্ট সব দূর করে তারা নিজের শিক্ষা গ্রহণ করত। ঠিক আছে, আজকে আমরা এই তপবনের ছবি গল্পটা পড়লাম। তোমাদের যদি কোনো অসুবিধা হয়, যদি কোনো সমস্যা হয়, তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানিও, আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। প্রত্যেকে ভালো করে গল্পগুলো বাড়িতে পড়বে, অর্থগুলো ভালো করে পড়বে, সাথে প্রশ্ন উত্তরও ভালো করে করবে। সব সময়ের জন্য আমরা তোমাদের সাহায্য করব।